নাহিদ ইসলাম মুখপাত্র হওয়া মানে জামায়াত মনোনীত তাদেরই একজন নেতা মুখপাত্র হওয়া। কেন এই কথাটা বলছি, সেই কথায় আসছি। তার আগে দু একটা বিষয় একটু প্রেক্ষাপটটা বিশ্লেষণ করতে চাই। সাম্প্রতিককালের দুইটা স্টেটমেন্ট শুধু মনে করিয়ে দেই। এনসিপির তাদের একটা মিডিয়া স্টেটমেন্টে এই ডিসেম্বর মাসেই বলছিল জামায়াত ইসলামী পুরনো সহিংসতার রাজনীতিতে নতুন খেলোয়াড় হিসেবে ফিরে আসছে এবং এটি দেশের জন্য আশঙ্কাজনক। এটা লিখিত স্টেটমেন্ট 8 ডিসেম্বর। আর ওনাদের নেতা নাসির পাটোয়ারি বলছিল যে জামায়াত ইসলামী ফেসবুকে স্টেটমেন্ট করেছিল জামায়াত ইসলামী বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় চেতনার বিপরীতে কাজ করে এবং দেশকে বিভাজিত করার রাজনীতিতে লিপ্ত। এই যে এই মন্তব্য করার পরে এত অল্প সময়ের মতো ইউটার্ন নেয়ার মতো এইরকম নতুন বন্দোবস্ত বাংলাদেশের রাজনীতিতে অতীতে আমরা কখনো দেখিনি। যেই দলগুলোকে ট্র্যাডিশনাল পলিটিক্স করে বলে আমরা গালমন্দ করি, যে জামায়াত ইসলাম স্বাধীনতা বিরোধী হওয়ার পরও যা বিএনপি তাদের জোটে নিয়েছে, 96-95 সালে আওয়ামী লীগ তাদের সঙ্গে টেকনিক্যাল অ্যালায়েন্স করেছে এবং একে অপরের বিরুদ্ধে কথা বলেছে, এটা আমরা জানি। কিন্তু এত শর্ট টার্মের মধ্যে 1 মাস 1 সপ্তাহের ব্যবধানে 2 সপ্তাহের ব্যবধানে এমন ইউটার্নের যে রাজনৈতিক বন্দোবস্ত, এটা কারো মধ্যে আগে আমরা দেখিনি। এখন বাংলাদেশের রাজনীতিতে জামায়াতের যে রাজনৈতিক কৌশল, তাতে আপনি দেখবেন তাদের নেতাদের ছাত্রলীগের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, বিএনপির মধ্যে ঢুকিয়ে দিয়েছে, আওয়ামী লীগের মধ্যে বিভিন্ন দলে গুপ্ত রাজনীতি করতে ঢুকিয়ে দিয়েছে। ঠিক একইভাবে এনসিপির মধ্যে তাদের এই গুপ্ত রাজনীতি, তাদের হয়ে নতুন দল করে এনসিপি নেতৃত্ব দিবে এবং তা মাঝে মাঝে জামায়াতের বিরুদ্ধে বলে মানুষের একটু আস্থা অর্জন করবে, কিন্তু ভেতরে ভেতরে তারা জামায়াত। এইটা হওয়ার একটা স্বাভাবিক প্রবণতা ছিল। নাহিদ ইসলাম কেন মুখপাত্র হবে এইখানে জোটের? তার কারণ হচ্ছে নাহিদ ইসলাম এনসিপির প্রধান হলেও সে বেসিক্যালি জামায়াতেরই লোক, জামায়াতের লোক। এটা কেন বলছি? জুলাই গণঅভ্যুত্থানের সময় আমি যখন জেলে ছিলাম, কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে, এবং সেখানে ডিভিশন প্রাপ্ত আসামি হিসেবে ছিলাম, ঠিক একই জায়গায় ওইখানে বিএনপি এবং জামায়াতের অনেক নেতা ছিলেন। তার মধ্যে জামায়াতের সাবেক নায়েবে আমির ডাক্তার আবদুল্লাহ মোহাম্মদ তাহের সাহেব, তাদের সঙ্গে মাঝে মাঝে রুমে বা হাঁটতে চলতে কথা হতো। তিনি একদিন দুপুরে আমাকে জিজ্ঞেস করলেন আমি নাহিদের সঙ্গে আমার পরিচয় আছে কিনা। আমি না করলাম। তখন তিনি বললেন যে নাহিদ মানে তিনি বলছেন যে আমাদের গ্রুমিং করা ছেলে, আমাদের তৈরি করা ছেলে, আমাদের, এবং আমরা ওকে ডিল করি, এই কথাটা তিনি বলছেন। এবং আমি জেল থেকে আসার পরে গত বই মেলায় জুলাই গণঅভ্যুত্থান নিয়ে একটা বই লিখেছি, সেই বইতেও কিন্তু এই কথাটা উল্লেখ করেছি। কারণ জেলে কার সঙ্গে আমার কি আলাপ হতো সেটা ওই বইতে আমি লিখেছি, এটা নতুন করে আজকে বানিয়ে বলছি না। তার মানে নাহিদ ইসলাম যে জামায়াতের লোক, তাদের গ্রুমিং করা, তাদের তৈরি করা, তাদের কানেক্টেড লোক, এই কথা যখন বলছেন তখন আমরা জেলে এবং বাইরের অবস্থা খুব বেশি আমরা জানিও না যে আন্দোলন কোন দিকে যাচ্ছে, কিংবা এই আন্দোলনে গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদের পতন হবে, পালিয়ে যাবে এবং নাহিদ ইসলাম নতুন দল করবেন, একদিন এদেশের আলোচিত নেতা হবেন, এটা তো তখন ওনার জানার কথা নয়। সেই অবস্থায় তিনি এই স্বীকারোক্তি দিয়েছিলেন। সুতরাং এই জামায়াত ইসলাম যেরকম গুপ্ত, সুপ্ত এবং প্রকাশ্য নানানভাবে নানান দলে নানান গ্রুপে তাদের নেতৃত্ব ঢুকিয়ে দেয়, ঠিক একইভাবে নাহিদ ইসলাম তাদের ছেলে, তাকে দিয়ে গণঅভ্যুত্থানের পরে তারা দল করিয়েছে এবং এই দলের প্রধান হয়েছে উপদেষ্টা থেকে ফেরত এসে। সুতরাং এই মুহূর্তে নাহিদ ইসলাম সহ এনসিপিতে আরও অনেক তাদের পন্থী যারা আছে, সে কারণেই জামায়াতের সঙ্গে জোট করেছে এইভাবে। পাশাপাশি মুক্তিযোদ্ধা, একজন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, তাকে নিয়েছে। এর আগে আরেকজন মুক্তিযোদ্ধা মেজর আক্তারকে নিয়েছিল, কিন্তু সেটাই জামাত লাভবান হতে পারেনি, কারণ মেজর আক্তারের পাগলামি এবং নানামুখী তার যে কথাবার্তা, আচরণ, এটা এদেশে সাংঘাতিকভাবে বিতর্কিত। তাতে উল্টা জামাতের ক্ষতি হয়েছিল যে জামাতে ইসলামে মেজর আক্তারের মতো লোককে নিতে হয়। আর ওইদিকে কৃষ্ণ চন্দনা কি এক ভদ্রলোক খুলনার, তাকে নিতে হয়। এইদিকে ভারতের রয়ের এজেন্ট হিসেবে অভিযুক্ত এরকম একজনকে নিতে হয়, আর এইদিকে মেজর আক্তারকে। কিন্তু এইবার একদিকে তারা এনসিপিকে নিয়েছে, আর একদিকে একজন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাকে নিয়েছে। খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা তিনি তার ফ্রাস্ট্রেশন থেকে তার দল ভেঙে যায়,
তার দলের গুরুত্বপূর্ণ দুই নেতা বিএনপিতে জয়েন করে ধানের শীষ নিয়েছে, সেই রাগ থেকে ওই তিনি হয়তো ওই যে রাগ করে গ্রামে একটা কথা বলে যে ভাত মাটিতে ফেলে খায় রাগ করে, তবু প্লেটে খাবে না, সেই রকম অবস্থা। উনি ওই রাগ থেকে এটা করে থাকতে পারেন। এতে জামায়াত লাভবান হয়েছে একদিক থেকে, তাদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ, রাজাকার, আলবদর, আল শামস এবং গণহত্যা নানাবিধ যে অভিযোগ, সেইখানে তারা এখন বলতে পারবে যে এত বছর পরে তাদের সঙ্গে মুক্তিযোদ্ধারও যুক্ত হচ্ছে। আর একটা দিক থেকে এনসিপি যাওয়ায় এই একটা আওয়াজ তারা তুলতে পারে যে গণ অভ্যুত্থানের সম্মুখভাগে থাকা তরুণদের দল, যেটা জুলাইয়ের সৃষ্টি, সেই দলও তাদের সঙ্গে জোটে আছে। এ দিয়া জামাত লাভবান হবে বা হতে চেষ্টা করবে, কিন্তু চূড়ান্তভাবে ক্ষতিগ্রস্ত হলো অলি আহমেদ, মুক্তিযুদ্ধ এবং তরুণদের দল এনসিপি। কারণ এনসিপির এই জোটে যাওয়ার মাধ্যমে তাদের একটা সম্ভাবনার মৃত্যু ঘটলো, তাদের কিছু ত্রুটি বিচ্যুতি থাকার পরেও একটা সম্ভাবনা জাগিয়েছিল এবং একটা নতুন ধরনের বন্দোবস্ত, নতুন রাজনীতি উপহার দিবে বলে তারা প্রতিশ্রুতি দিচ্ছিল। অন্তত সেই প্রতিশ্রুতির জায়গাটাও তাদের আর থাকলো না। আজকে তাদের বলতে হচ্ছে যে জামায়াত বিএনপির সঙ্গে জোট করেছিল, আওয়ামী লীগের সঙ্গে করেছিল, তার মানে হচ্ছে আওয়ামী লীগ, বিএনপি বা অন্য ট্র্যাডিশনাল যেই দলগুলো বিভিন্ন রকমের ত্রুটি বিচ্যুতি অভিযোগ নিয়ে চলছিল, এনসিপি তার থেকে বেটার কিছু তো হতেই পারে নাই, বরং অঙ্কুরেই তারা নিজেরা আত্মহত্যা করলো। ওকে, আমার একটি প্রশ্ন আছে। আপনি যেটা বললেন যে আপনাকে সৈয়দ মোহাম্মদ আব্দুল্লাহ তাহের যেটা বলেছিলেন যে নাহিদ ইসলাম আমাদের লোক, আমরা গ্রুমিং করেছি, সেক্ষেত্রে দেখতে পাচ্ছি যে জামাত ইসলামের তাদের লোক হওয়া সত্ত্বেও ভিন্ন ভিন্ন দল করে থাকা, আবার সেই দলটা এনসিপি যখন হলো, এনসিপি থেকে বের হয়ে আরেকটি অংশ গেল, এবং তখন আমরা এটা শুনেছিলাম যে অংশটি বের হয়ে বাংলাদেশ করছে, তাদের ভেতরে একরকম দ্বন্দ্ব হচ্ছিল, তারা বেশি শিবির ঘেঁষা এরকমটা, বা প্রাক শিবির যারা ছিলেন, শিবির নেতা ছিলেন, তারা বের হয়ে গেলেন। সো এই যে ডিফারেন্ট অনেকগুলো অর্গানাইজেশন এখানে সংগঠন করছে যারা আসলে নিজেদেরই লোক, কিন্তু তারপরও অন্য সংগঠনগুলো করছে, এটার কি প্রয়োজনীয়তা? এখানে কি আপনার কাছে মনে হয় যে তার কি সেই চিন্তাবিদ মুসলিম স্কলার ফতুল্লাহ গুলেনের একটা মডেল কি আপনি দেখতে পান সেখানে? জামাত কি এরকম মডেল ফলো করছে? যদি তাই করে থাকে তাহলে সেখানে কি বিএনপি তাদের কৌশলের কাছে হেরে যাচ্ছে কিনা? সাক্ষাৎ হোসেন সায়ন, তবে আপনার মন্তব্য ছোট করে শুনে সময় বলবে হেরে যাবে কিনা, কারণ সামনে ইলেকশনের জনরায় দেখলে আমরা বুঝতে পারবো যে জামায়াতের কৌশলে কতখানি লাভবান হয়েছে। জামায়াত তো এই কৌশল আজকে নতুন করেনি, তারা আগেও এই কৌশল করেছিল। বিএনপির মধ্যেও তাদের পন্থী, আমরা এতদিন বলতাম বিএনপিতে জামায়াত পন্থী নেতা, কিন্তু আসলে পন্থী না কতজন কোন জায়গায় নিজেদের লোক ঢুকিয়ে রেখেছে সেটা এখন বিএনপিকেও ভাবতে হবে নতুন করে, যে তাদের দলের মধ্যে এরকম আওয়ামী লীগের মতো এরকম ফ্যাসিবাদের মধ্যে যে দল ঢুকে থাকতে পারে, তো এনসিপির মধ্যে নিজেদের লোক ঢুকিয়ে দিতে পারে, সেখানে বিএনপি তো তাদের মোটামুটি কাছাকাছি জাতীয়তাবাদী বিশ্বাসী এবং বাংলাদেশপন্থী, গণঅভ্যুত্থানের পক্ষে, ফ্যাসিবাদ বিরোধী অনেক দিক থেকে জামাতের সঙ্গে বিএনপির ঐক্য আছে। শুধু মুক্তিযুদ্ধ এবং ধর্মভিত্তিক রাজনীতি এই দুইটি ইস্যু ছাড়া আর বাকি অনেক উপাদান, অনেক কিছু কিন্তু জামায়াত আর বিএনপির একটা ঐক্য আছে, কাছাকাছি অবস্থান আছে। সেই অবস্থায় বিএনপির মধ্যে ঢুকিয়ে দিতে পারে। এখন এটা বিএনপি জামাতের এই কৌশলের কাছে ফেল করলো কিনা এটাই নির্বাচনের জনরায় বলে দিবে। তবে জামায়াত ইতিমধ্যে প্রশ্নবিদ্ধ হয়েছে যে ইসলামে কিন্তু কেবলমাত্র যুদ্ধের সময় এইভাবে গুপ্তভাবে রাজনীতি করা বা আন্দোলন করা বা অন্যের মধ্যে থাকাটা জায়েজ আছে, এর বাইরে ইসলামও কিন্তু এইভাবে এটাকে মুনাফিকি বলে, এইভাবে গুপ্তভাবে থাকা সমর্থন করে না। সুতরাং তারা কোন পলিসি মেনটেন করে আগের বামপন্থী চরমপন্থী রাজনৈতিক সংগঠনগুলোর মতো সেই আদল নিচ্ছে, এতে তারা লাভবান হবে নাকি দেশের মানুষ তাদের মুনাফেক মনে করে বা এইভাবে অতি চালাক মনে করে প্রত্যাখ্যান করবে, সেটা জনরায়ে বোঝা যাবে।